একটা তুলির আঁচড় দিলাম, আকাশ হলো নীল, সুখের অসুখ নিলাম তোমার চোখেতে ঝিলমিল। প্রেমের ফাঁদে পড়ুক না হয়, উড়ুক তাদের ঘুম, কৃষ্ণচূড়ায় লাল হলো এই ভালোবাসার মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। দেখো, দেখতে দেখতে সময়গুলো কিভাবে হুড়মুড় করে কেটে যাচ্ছে। আজ অক্টোবরের শেষ মঙ্গলবার, আর মঙ্গলবার মানেই দুপুর 3:30 ভালোবাসার মরশুমের নতুন একটা ভালোবাসার গল্প। তবে নতুন গল্প তো আমরা শুনবই, কিন্তু তার আগে আরও একবার মনে করিয়ে দিই, আগামী শুক্রবার আসছে ধারাবাহিক গল্পের 3য় পর্ব প্রতিশ্রুতি। মনে আছে তো কেমিস্ট্রির প্রফেসর শুভ্রনীলকে? শুভ্রনীল আর রাজনন্দিনী, এদের দুজনের পরিচয় আপনারা পেয়ে গেছেন। আর অন্যদিকে এই গল্পের নায়িকা মানে ঋদ্ধিমা, তার পরিচয় এবং তার বাস্তব জীবনের ক্রাইসিস, সে কথাও আপনারা আগের পর্বেই জেনেছেন। এই যে দুজনের দুটো মেরুর জীবন, এই জার্নিতে তারা কি কখনো সমান্তরাল পথে হাঁটতে পারবে? তাদের দুজনের জীবনের দিশা কি কোনোদিন একই বিন্দুতে এসে মিলবে, নাকি তাদের জীবন বইবে অন্য খাতে? সে প্রশ্নের উত্তর অবশ্য প্রতিশ্রুতি ধারাবাহিক গল্পের 3য় পর্ব শুনলেই বোঝা যাবে। তাই অবশ্যই চলে আসা চাই শুক্রবার সন্ধে 8টায়। আর একটা কথা চটপট মনে করিয়ে দিই, ভালোবাসার মরশুমের আরও একটা নতুন গল্পের চ্যানেল ভূত চর্চা, যেখানে আমরা সাধারণত প্রতি শনিবার রাত্রি 11টায় একটা করে ভূতের গল্প এবং প্রতি সোমবার দুপুর 12টায় একটা করে সাহিত্যধর্মী ভূতের গল্প নিয়ে হাজির থাকি। অবশ্য এই চ্যানেলে আমরা নতুন নতুন শুরু করেছি রোমাঞ্চ গল্প, তাই সেই চ্যানেলটায় ভূতের গল্প কিংবা রোমাঞ্চ গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো তার জন্য প্রয়োজনীয় লিংক দিয়ে রাখলাম এই গল্পের ডেসক্রিপশন বক্সে। ভালোবাসার মরশুমের পাশাপাশি ভূত চর্চাকেও সাবস্ক্রাইব করে দেবেন, কেমন? চলুন এবার আর বকবক না করে সোজা শুরু করি গল্প আমার তুমি। গল্পের লেখিকা অন্তরা হাজরা, আর গল্প পাঠেও রয়েছে অন্তরা, আর সঙ্গে অবশ্যই রয়েছি আমি। এই গল্পের অন্যান্য চরিত্রে অন্তরা এবং আমার সঙ্গে আরও যারা যারা অভিনয় করেছে তারা হলো অচ্যুতা, মৌটুসী এবং শুক্লা। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প আমার তুমি। এই অক্টোবরে 30-এ পা দিল শ্রেয়া। বিয়ে হয়েছে 3 বছর হলো। স্বামী বিকাশের সঙ্গে তার সুখের সংসার। বিকাশ একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। ভদ্র সভ্য একেবারে জেন্টলম্যান গোছের মানুষ বিকাশ, তাই সংসারে সুখ বা শান্তি কোনোটারই অভাব নেই। সবকিছু থাকা সত্ত্বেও শ্রেয়ার মনটা মাঝে মাঝেই খচখচ করতে থাকে। সারা দিনের কাজের ফাঁকে মনটা পড়ে থাকে বাপের বাড়িতে। যদিও ওর ফ্ল্যাট আর ওর বাপের বাড়ির মধ্যেকার দূরত্ব একটা গলির মাত্র। আসলে এই চিন্তাটা ওর একমাত্র দাদাকে নিয়ে। ছোট থেকে বাবা এবং পরে একমাত্র দাদার কাছে ভীষণ যত্নে মানুষ হয়েছে শ্রেয়া। ওর জন্মের পরেই মা চলে যায়, কিন্তু বাবা ওদেরকে আগলে রেখেছিল। আর বাবা চলে যাওয়ার পর দাদা ওর থেকে প্রায় 11 বছরের বড়। তাই বাবা চলে যাওয়ার পর সংসারের দায়িত্ব গিয়ে পড়ে দাদার উপরে। নিজের প্রত্যেকটা কর্তব্য দায়িত্ব যত্ন সহকারে পালন করেছে সে। শ্রেয়ার পছন্দের পাত্রের সঙ্গে তার বিয়েও দিয়েছে। কিন্তু এই সব কিছুর মাঝখানে দাদা নিজের জন্য আর খুব বেশি ভাবার সময় পায়নি বা ভাবতে চায়নি। তাই শ্রেয়ার সব চিন্তা এখন তার দাদাকে ঘিরে। প্রফেসর দাদা খেয়ালি আর অগোছালো, আর যেহেতু বয়স এখন 40-এর কোটা পেরিয়েছে, তাই আর বিয়ে করতে চায় না দাদা। ছোট থেকে দাদা খেয়াল রেখেছে
তাই এখন শ্রেয়ার মনে হয় দাদার জন্য উপযুক্ত পাত্রী খোঁজাই তার জীবনের অন্যতম প্রধান কাজ। দাদার একাকী জীবনের জন্য বারবার নিজেকেই দায়ী করে শ্রেয়া। দাদা ওর জন্যই সংসার করেনি, কিন্তু এখন যখন ঝাড়া হাত পা, তখন কেন বিয়ে করবে না? মাঝে মাঝেই দাদার কাছে এসে থাকে শ্রেয়া। ঘরদোর গুছিয়ে দেয়, ভালো মন্দ রান্না করে খাওয়ায়। এই যেমন আজকে সকাল হতে না হতেই হাজির। দাদা জানে শ্রেয়া আসবে, তবুও নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। রীতিমতো পায়ে শব্দ তুলে দাদার ঘরে ঢুকলো শ্রেয়া। দাদা, এখনো ঘুমোচ্ছিস? কটা বাজে খেয়াল আছে? কলেজ নেই? ওই এসে গেছে। হ্যাঁ রে পুচকি, এভাবে কেউ ঘুম ভাঙায়? কি জ্বালাতন! কি হয়েছে কি? হ্যাঁ, আজ ফার্স্ট ক্লাসটা নেই, একটু দেরি করে বেরোলেও চলবে আমার। উফ, কোথায় ভাবলাম একটু আরাম করে ঘুমোবো, ঘুমোতেও দেয় না। তুই জানিস আমি আসবো, তাও ঘুমোচ্ছিস? কোথায় ঘরদোর একটু পরিষ্কার করে রাখবি, আমাকে আপ্যায়ন করবি। কেন, তুই কি গেস্ট নাকি? তুই হচ্ছিস একটা ঝড়, একটা টর্নেডো, বুঝেছিস? দাদা, এই দাদা! চিৎকার করে উঠল শ্রেয়া, যেন সে ভয়ঙ্কর কিছু একটা দেখে ফেলেছে। ধরফর করে বিছানায় উঠে বসলো শ্রেয়ার দাদা। এই কি হলো, কি হলো? এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? ভূত দেখলি নাকি? ভূতের থেকেও সাংঘাতিক জিনিস। সর্বনাশ, তোর মাথায় এত পাকা চুল! হাই তুলে আবার বিছানায় শুয়ে পড়লো দাদা। এই ব্যাপার, আমি ভাবলাম বাঘ ঠাক বেরিয়েছে বোধহয়। দাদা, আর কবে বিয়েটা করবি বলতো তুই? এরপর তোর ছেলে মেয়ে হলে তো তোকে আর বাবা বলবে না রে, একেবারে দাদু বলবে। এই এই একদম পাকামি করবি না তো। আজকাল কম বয়সেও সবার চুল পেকে যাচ্ছে, আর তাছাড়া আমারও তো বিয়ে করার শখ নেই। হ্যাঁ, একটু সাহস করে দাদার কাছে সরে বসলো শ্রেয়া। তারপর আস্তে আস্তে বলল, এই দাদা, সত্যি করে বল না। মানে দেখ, কিছু লুকোস না। মানে তোর যদি মেয়ে না হয়ে ছেলে পছন্দ হয়, সেখানেও তো শুনেছি আজকাল বিয়ে টিয়ে হয়। কি কি বলছিস তুই? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? এই, অনেকদিন মার খাসনি না আমার হাতে? বড় দাদাকে এসব কথা! লজ্জা ঘেন্না বলে কিছু নেই না তোমার? ওই দেখো, আমার কি দোষ? ওরে দাদা, আমি শুধু চাই তোকে দেখাশোনার একটা কেউ থাকুক। কেন, আমার কি হাত পা নেই? আমাকে দেখার লোক লাগবে কেন? আর অসুস্থ হলে নার্স রাখবো। বিয়ে কেন করবো রে? যা যা যা, বাজে না বকে এক কাপ গরম গরম কফি করে নিয়ে আয়। সকাল সকাল রোজ তো আমাকেই করতে হয়। বালিশটা দাদার দিকে ছুঁড়ে দিয়ে চিৎকার করে বলে উঠল শ্রেয়া। পারবো না, এবার বউ নিয়ে আয়, বউ নিজের হাতে কফি করে খাওয়াবে। আমি মাসে 1-2 বার বাপের বাড়ি আসবো, তাও নাকি রান্না করে খেতে হবে। পারবো না, যা। অত রাগ দেখাস না, সব তো নিজেই করবি। যা যা যা, তাড়াতাড়ি কর, আমায় বেরোতে হবে। আর তার আগে স্কুটারটা একবার গ্যারেজে দিতে হবে, খুব গড়গড় গড়গড় করছে। চোখ গোল গোল করে দাদার দিকে এগিয়ে এলো শ্রেয়া। আবার তো সেই স্কুটার! বাবার স্কুটারটা যে তোর এত প্রিয়, এখনো চালিয়ে যাচ্ছিস। তেল বেশি খায়, অর্ধেক দিন খারাপ হয়ে যায়, তাও ওকে ছাড়বি না। তোকে দেখে কে বলবে বলতো তুই ডক্টরেট করেছিস, প্রফেসর, কলেজে পড়াস? হ্যাঁ, তো কি হয়েছে? প্রফেসর হয়ে গেছি বলে দুটো এক্সট্রা ডানা লাগিয়ে ঘুরবো নাকি? না, তা বলছি না। অন্তত 4 হুইলারটা নিয়ে তো বেরোতে পারিস। না 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 না, ওতে আমার সাফোকেশন হয়। আর তাছাড়া আমার সরকারি কলেজ, ওখানে আমরা সবাই অত্যন্ত সাধারণ। পড়াশোনাটাকেই আমাদের ওখানে প্রেফারেন্স দেওয়া হয়, কোনো শো অফ করি না আমরা ওখানে। প্লিজ দাদা, এরকম করিস না। বিয়েটা এবার কর। আমাদের এত বড় বাড়ি, বিষয় আশয়, এসব পরবর্তীতে কে দেখবে বলতো? কেন, তুই আছিস,
এরপর আবার একটা আমার ভাগনা ভাগ্নি কিছু তো হবে, তারা দেখবে, তোরা দেখবি। দাদা এরকম করলে হয় না। আমি ম্যাট্রিমোনিয়াল সাইটে আবার কিছু মেয়ে সিলেক্ট করে রেখেছি। তাছাড়া তুই আমাকে বল না কিরকম মেয়ে তোর পছন্দ, যাকেই দেখাচ্ছি ক্যান্সেল করে দিচ্ছিস। ওই দেখো, কিরকম পছন্দ আবার কি করে বলবো বল দেখি? এইসব কি বলা যায় নাকি? এ কি খাবার দাবার যে রেস্টুরেন্টে গেছি, ঝালটা একটু কম দাও, একটু টকটা বেশি দাও, একটু নুনটা কম করো, মিষ্টিটা বেশি দিও, এরম হয়? সবজি কিনবো নাকি যে দেখে শুনে পছন্দ করে কিনতে হবে? আচ্ছা জ্বালা। তাহলে বুঝবো কি করে? এই শোন, তোকে না কিচ্ছু বুঝতে হবে না। নিজের সংসারে মন দে, অয়েল ইওর ওন মেশিন। আমার পেছনে লাগতে হবে না। আর আমার জীবনে যদি কারোর আসার হয়, সে এমনি আসবে। এভাবে খোঁজা খুঁজি করে খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো করে তাকে আনতে হবে না রে বাবা, বুঝলি? এবার দাদা সত্যিই রেগে গেছে। বুঝতে পেরে মুখটা বেজার করে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল শ্রেয়া। হঠাৎ কিছু একটা মনে করে দাদার দিকে তাকিয়ে বলে উঠল, এই দাদা, বলছি তোর কলেজে তোর কোনো ছাত্রী টাত্রী মানে সেরকম যদি কাউকে... তেড়ে গেল দাদা। এই এক থাপ্পড় মারবো, বুঝলি? সব গল্পে শুধু টিচার স্টুডেন্ট প্রেমের গন্ধ পাও না? আমি কলেজে ক্লাস করতে যাই না প্রেম করতে যাই? ভাগ এখান থেকে। বিয়ে হয়ে গেছে বলে ভাবিস না যে মারধর খাবি না। যা গিয়ে কফি কর। আর হ্যাঁ, আজকে আলু পোস্ত আর ভাত খেয়ে যাব, কেমন? মন খারাপ করে নিচে চলে গেল শ্রেয়া। এত কষ্টে তৈরি করা বাড়ি, মায়ের হাতে সাজানো সংসার, সব এখন রসাতলে যাচ্ছে। যতদিন না বিয়ে হয়নি শ্রেয়ার, ততদিন নিজে হাতে সব গুছিয়েই রাখত। এছাড়া রান্নার লোক, কাজের লোক সবই ছিল এই বাড়িতে। কিন্তু শ্রেয়ার বিয়ে হয়ে যাবার পর দাদা সব কাজের লোককে ছাড়িয়ে দিয়েছে। শুধু দীর্ঘদিনের রান্নার লোক লক্ষ্মীদি থেকে গেছে। সেও নিজের ইচ্ছে মতো আসে যায়। আর তাছাড়া বাড়িতে ওই চারিদিকে বইপত্র ছড়ানো, তার উপর ওপর নিচ মিলিয়ে মোট 5টা বেডরুম, 2টো বড় বড় ডাইনিং, ছাদ, বাগান কিছুই মেনটেন করতে পারে না দাদা। বাগানটা জঙ্গল হয়ে পড়ে আছে, ছাদে শুকনো পাতা ভর্তি। দুদিন এসে কত কাজ যে করবে শ্রেয়া, তার কোনো ইয়ত্তা নেই। আর এরপর ও ফিরে গেলে আবার তো গোটা বাড়িটার সেই একই অবস্থা হবে। আরে বাবা, তুই করতে পারবি না, একটা কাজের লোক রাখলে সমস্যা কিসের? কিন্তু দাদার ওই একই কথা, কখন বাড়িতে থাকে কখন থাকে না তার নেই ঠিক। বিশ্বাসযোগ্য লোকজন নাকি আজকাল পাওয়াই যায় না। এই পাগলকে নিয়ে কি হবে কিছুই জানে না শ্রেয়া। বাপের বাড়িতে 3 দিন কাটিয়ে ফিরে গেল শ্রেয়া। অনেক বুঝিয়েও শেষমেশ কাজ হয়নি। কিন্তু শ্রেয়া ঠিক করেছে, ও যেভাবেই হোক বিয়ে ঠিক দাদার দিয়েই ছাড়বে। কলেজ থেকে বেরিয়ে প্রফেসর রাজীব বিশ্বাস আজ এক কলিগের আমন্ত্রণে গিয়েছিল শহরের এক 5 তারা রেস্তোরাঁয়। সেখান থেকে বেরোতে বেরোতে বেজে গেছে প্রায় রাত 11টা। যদিও 5 তারাই হোক বা 7 তারা, বাহন কিন্তু সেই মান্ধাত্তার আমলের স্কুটার। এদিকে স্কুটার নিয়ে খানিকটা এগোনোর পরেই বিকট শব্দ করে দেহ রাখলো সেটি। মাথায় হাত পড়ল প্রফেসরের। গ্যারেজের ছেলেটার ফোন নাম্বার সবসময় তার কাছে থাকে, কিন্তু এই এত রাতে তাকে ডাকলেও তো আর আসবে না। এখান থেকে গড়িয়া অনেকটা, কি করবে কিছুই ভেবে পেল না। এখান থেকে তো স্কুটারেই বাড়ি পৌঁছতে লেগে যাবে 30 মিনিট, হাঁটলে যে কতক্ষণ লাগবে তার ঠিক নেই। এসব ভাবতে ভাবতেই রাস্তার ডান দিকে একটা গ্যারেজ চোখে পড়ল। কিন্তু সেখানে গিয়ে আর এক সমস্যা, গাড়ি যেরকম বিগড়েছে কাল সকালের আগে দিতে পারবে না। অগত্যা ক্যাবই ভরসা। চারপাশটা বেশ ফাঁকা ফাঁকা। ফোনে ক্যাব খুঁজতে খুঁজতে সামনের বাস স্টপেজটায় এগিয়ে গিয়ে দাঁড়ালো প্রফেসর। একটা বাস বা একটা ট্যাক্সিও যদি পাওয়া যায়। প্রথমে খেয়াল করেনি প্রফেসর, তারপর
হঠাৎই তাকিয়ে মনে হলো কেউ একটা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, মাথাটা ঘোরাতেই পরিষ্কার হলো বাস স্টপেজের একদম কর্নারে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। বেশ অবাক হলো প্রফেসর। আসলে মেয়েটা কালো রঙের একটা শাড়ি পরে কাঁধে ব্যাগ নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। দেখে তো মনে হয় বয়স তার কাছাকাছি হবে, তবে অদ্ভুত লাগলো যেটা, মেয়েটা মাথায় ঘোমটা টেনে দাঁড়িয়ে আছে। শুনশান রাস্তায় এত রাত্রে একটা মেয়েকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে প্রফেসর বিশ্বাসের একটু অদ্ভুত লাগলো। কিছুক্ষণ বাদে প্রফেসর লক্ষ্য করলো যে মেয়েটা সম্ভবত কাঁদছে, বারবার ফুঁপিয়ে উঠছে, শরীরটা তার কেঁপে কেঁপে উঠছে, অথচ মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। ঘড়িতে তখন প্রায় 11:30। তার কাছে পুরো ব্যাপারটাই খুব অদ্ভুত এবং রহস্যময় মনে হতে লাগলো। আশেপাশে তাকিয়ে কাউকে দেখতেও পেল না। এদিকে ততক্ষণে একটা ক্যাব বুক করতে পেরেছে, সেও দেখাচ্ছে অন্তত 20 মিনিট। এবার প্রফেসর লক্ষ্য করলো মেয়েটা বারবার ঝুঁকে রাস্তা দিয়ে ছুটে চলা গাড়িগুলোকে দেখছে। একটু ভয় ভয় লাগতে শুরু করলো। এই রে, মেয়েটা আবার ঝাঁপাবে টাপাবে না তো? এই মাঝ রাত্রে কোনো দুর্ঘটনার সাক্ষী হয়ে থাকতে চায় না প্রফেসর। তাই আর থাকতে না পেরে প্রফেসর বিশ্বাস শেষমেশ বলেই উঠল, বলছি ম্যাডাম, আপনি না মানে আপনি তো দাঁড়িয়ে আছেন। আচ্ছা, আপনি এমনি দাঁড়িয়ে থাকতেই পারেন। আচ্ছা, আপনি কোনোভাবে ওই সুইসাইড করার কথা ভাবছেন না তো? কোনো উত্তর এলো না। মেয়েটা একই ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। প্রফেসর আরও একটু এগিয়ে গিয়ে সাহস সঞ্চয় করে বলল, না ম্যাডাম, বলছি আপনি সত্যি সত্যিই কোনোভাবে সুইসাইড করার কথা ভাবছেন না তো? মানে যদি ভেবে থাকেন প্লিজ আমাকে বলে দিন, আমি তাহলে কেটে পড়ব। না মানে হঠাৎ করে থানা, পুলিশ, নার্সিংহোম, আসলে আমি খুব শান্তিপ্রিয় লোক, তাই। মেয়েটা মাথার ঘোমটাটা খুলল না, কিন্তু হঠাৎ একটু সরে এসে প্রফেসরের একেবারে পাশে দাঁড়ালো। তারপর বলল, যদি আত্মহত্যা করতেই যাই, পুলিশ জানবে কি করে যে আপনি এখানে এই সময় দাঁড়িয়ে আছেন? শীতল, শান্ত, মসৃণ গলার শব্দ। প্রফেসরের মনে হলো এই ভ্যাপসা গরমের রাতে ভিজে যাওয়া শরীরে এই মিষ্টি মধুর কণ্ঠের স্বর যেন একটা কম্পন ধরিয়ে দিচ্ছে। প্রফেসর বিশ্বাসের হঠাৎ মনে হলো চারপাশে কেমন যেন ভায়োলিন বাজছে। এই নোংরা বাস স্টপেজটাকে মনে হলো স্বর্গদান। কোথা থেকে নাকে ভেসে এলো ছাতিম ফুলের গন্ধ। মনে হলো পা দুটো যেন আর মাটিতে নেই, ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে শরীরটা। কিন্তু বেশিক্ষণ এই অনুভূতি স্থায়ী হলো না। মিষ্টি গলার স্বর তখন তীক্ষ্ণ হয়ে কানে এসে বিঁধল। কি হলো, উত্তরটা দিন। প্রফেসর বিশ্বাস চমকে উঠে নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ, কি বললেন? ও ও হ্যাঁ, উত্তর মানে পুলিশ কি করে জানবে, তাই তো। কিন্তু ওই যে সিসিটিভি, এখন তো সব জায়গায় সিসিটিভি লাগানো, ওখান থেকেই দেখে ফেলবে। আর তাছাড়া এত রাত্রে চোখের সামনে অ্যাক্সিডেন্ট, রক্ত, এসব দেখলে আমার আবার রাত্রে ভালো করে ঘুম হবে না। আবার কাল সকাল হতেই কাজ, কি করি বলুন তো? তাই। রহস্যময়ীর কণ্ঠে তাচ্ছিল্যের হাসি শোনা গেল, যদিও মুখ দেখা গেল না। স্বার্থপর। প্রফেসর বিশ্বাস খানিকটা অপমানিত হয়েও কৌতূহলের স্বরে জিজ্ঞাসা করল, এক্সকিউজ মি, স্বার্থপর মানে? মানে সেলফিশ, স্বার্থপর।
মানুষ জাতটাই স্বার্থপর, শুধু নিজের ভালো মন্দ নিয়ে ব্যস্ত। যাক, তাও ভালো মানুষ বললেন। চতুর্দিকে এত ফেমিনিস্টদের ছড়াছড়ি, আমি তো ভাবলাম বলবেন বুঝি পুরুষ জাতটাই স্বার্থপর, এই টাইপের কোনো ডায়লগ। যাকে না না, নারী পুরুষ নির্বিশেষে সবাই সবাই শুধু নিজের কথা ভাবে। কারোর দুঃখ কষ্ট মন খারাপে অন্য কারোর কিছু যায় আসে না। প্রফেসর বিশ্বাস তার কণ্ঠস্বরে হতাশা ও গভীর দুঃখ দুটোই অনুভব করতে পারল। বলে উঠল, ম্যাডাম, আমি বুঝতে পারছি আপনি খুব কষ্ট পেয়েছেন কোনো এক অজ্ঞাত কারণে, কিন্তু এভাবে নিজের জীবন শেষ করে প্রফেসর বিশ্বাস তো একেবারেই সুযোগের হাতছাড়া করার লোক নয়। এই মুহূর্তে উনি নিজেকে বেশ মোটিভেশনাল স্পিকার ভাবছেন, কিন্তু ওদিক থেকে ঝাঁঝালো উত্তর চলেই এলো। ধুর মশাই, প্রাণ দিতে যাব কেন? বাড়ি যাব তো, দেরি হয়ে যাচ্ছে। এই কথা শুনে প্রফেসর বিশ্বাস ভারী অবাক হলো। এতটা ভুল মনে হলো তার? আসলে আপনি বারবার ঝুঁকে ওই গাড়ি আসছে কিনা দেখছেন তো, তাই আমি ভাবলাম বোধহয় স্পিডে কোনো গাড়ি আসবে আর আপনি হ্যাঁ 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 হ্যাঁ, একটা সুইসাইড দেখতে পাবেন। আগে না, আমি দেখছিলাম কোনো ফাঁকা ট্যাক্সি আসছে কিনা, আমি বাড়ি ফিরবো তো তাই। প্রফেসর বিশ্বাস এবার খানিকটা লজ্জিত হলো, মাথা নিচু করে বলে উঠল, ওহ, আমারই ভুল হয়ে গেছে ম্যাডাম, আমি রিয়েলি ভেরি সরি, কিন্তু এই এত রাতে এই পোশাকে মাথায় ঘোমটা দিয়ে একা, আর তাছাড়া আপনি তো কাঁদছিলেন। রহস্যময়ী এবার কেমন যেন ঠান্ডা গলায় রহস্য করে বলে উঠল, কেন? এত রাত্রে একটা মেয়ে একা বাস স্টপে যে দাঁড়িয়ে থাকতে পারে না? আর আমার ডাস্ট অ্যালার্জি আছে, মাস্ক নিয়ে বেরোয়নি, তাই ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছি। প্রফেসর বিশ্বাসের এবার বড্ড রাগ হয়ে গেল। পরিষ্কার দেখেছে কাঁদছিল মেয়েটা, এখন সুযোগ বুঝে অস্বীকার করছে। এই ডিনাই করবেন না, দেখুন আমি পরিষ্কার আপনাকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে দেখেছি। আপনি কাঁদছিলেন, আলবাত কাঁদছিলেন, ও এখন যতই অস্বীকার করুন। আর আমি যদি স্বার্থপর হই, আপনি কি উপকার করতে নেই, ভাবলাম বিপদে পড়েছে জিজ্ঞাসা করি, উল্টে কথা শোনাচ্ছেন। জিজ্ঞাসা করছিলেন নাকি টন্ট দিচ্ছিলেন? যদি কেউ সুইসাইড করতেও যায়, তাকে ওইভাবে বলতে আছে? তখনও মেয়েটা ঘোমটা খোলেনি। এবার একটু সন্দেহের চোখে প্রফেসর তাকালো মেয়েটার দিকে। এই, আপনি আবার কোনোভাবে ওই মানে ওই ভূত টুত নয় তো? না, মানে আমি অনেক গল্পের বইতে পড়েছি, কিন্তু অনেক মুভিতেও দেখেছি, মধ্যরাত্রে কালো শাড়ি পরে অনেকেই মেইন রোডের আশেপাশে ঘুরে বেড়ায়। অদ্ভুত লোক তো আপনি, যা মুখে আসছে তাই বলে যাচ্ছেন। না মানে, তা আপনি যদি এখন ঘোমটা দিয়ে মুখ ঢেকে রাখেন, কি করে বুঝবো আপনি মানুষ না ভূত? কথা শেষ না হতেই এক ঝটকায় মেয়েটা মাথার কাপড়টা খুলে ফেলল, তারপর সরাসরি তাকালো প্রফেসরের দিকে। কৃষ্ণকলির টানা টানা দুই চোখে মুহূর্তেই হারিয়ে গেল প্রফেসর। মুখ দিয়ে হঠাৎ বেরিয়ে এলো অদ্ভুত একটা শব্দ, আউচ! কি হলো? ব্যথা পেলেন নাকি? মাইট বি। মানে? আপনি এতক্ষণ ঘোমটা দিয়ে রেখেছিলেন কেন? আমার ইচ্ছে, ধুলোবালিতে আমার অ্যালার্জি, তাই মুখ ঢেকে দাঁড়িয়েছিলাম। আর সেই জন্যই আপনি আমাকে কত কিছু ভেবে নিলেন, ভাবলেন আত্মহত্যা করতে এসেছি, এমনকি আমি ভূত। দেখুন তো ভালো করে, বিশ্বাস হলো নাকি একটা চিমটি দিয়ে দেবো আপনাকে? আরে না না না, মাথা গরম করছেন কেন? এসবের কোনো দরকার নেই। বাবা, মহিলা মাত্রই মারকুটে স্বভাবের। লম্বা চওড়া মানুষটাকে ওভাবে লাফিয়ে উঠতে দেখে হাসি পেয়ে গেল রহস্যময়ী। হেসে উঠল শব্দ করে। ঠিক তখনই একটা সাদা গাড়ি এসে দাঁড়ালো ওদের সামনে।
আরে আপনি এসে গেছেন? আমি সেই কখন থেকে ওয়েট করছি, গড়িয়া যাব। উঠে আসুন। প্রফেসর এগিয়ে গিয়ে গাড়ির দরজা খুলে উঠতে যাবে, হঠাৎ পিছন থেকে সেই রহস্যময়ী একটু গলায় শব্দ করে বলে উঠল, নিজেকে ভদ্রলোক বললেই কি ভদ্রলোক প্রমাণ করা যায়? আমি ঠিকই বুঝেছি, আপনি স্বার্থপর। না হলে এই এত রাত্রে একজন মহিলাকে রাস্তায় দাঁড় করিয়ে রেখে নিজে ক্যাবে উঠে চলে যাচ্ছেন। থমকে দাঁড়িয়ে পড়ল রাজীব। তারপর মেয়েটার দিকে তাকালো, বলল, ওই দেখুন, যে কুশল মঙ্গল জিজ্ঞাসা করতে গেলেও স্বার্থপর, আবার পাত্তা না দিয়ে চলে গেলেও স্বার্থপর। আমার কি শাঁখের করাতের অবস্থা বলুন তো, কি মুশকিল আপনাদের নিয়ে। দাঁড়ান, আচ্ছা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, কোথায় যাবেন বলুন তো? মহিলাটি সামান্য হেসে বলল, না মানে সোনারপুর, মিশন পল্লী। তড়ি ঘড়ি ফোনটা বার করে আরও একটা ক্যাব বুক করে ফেলল রাজীব। তারপর মেয়েটার দিকে তাকিয়ে বলল, সোনারপুর পর্যন্ত একটা ক্যাব বুক করে দিয়েছি, একটু অপেক্ষা করুন, চলে আসবে। আর হ্যাঁ, আমি আপনাকে লিফট দিতে পারলাম না, কারণ আমার আপনাকে খুব একটা স্বাভাবিক মনে হয়নি। কথাটা বলে আর দাঁড়ালো না প্রফেসর, তাড়াতাড়ি গাড়িতে উঠে দরজা বন্ধ করে ড্রাইভারকে তাড়া দিল এগোনোর জন্য। বাইরে তার জন্য যে তীক্ষ্ণ উত্তর অপেক্ষা করছিল তা শোনার ইচ্ছে আর তার নেই। আজকের রাতের মতো এটুকুই যথেষ্ট। বাবা, কি ভয়ঙ্কর তেজ, তার উপর আবার তেমন সুন্দরী। রহস্যময়ীর মুখের উপরে ধুলো উড়িয়ে এগিয়ে গেল ক্যাবটা। অবাক চোখে দাঁড়িয়ে রইল নারীটি। সত্যি অদ্ভুত লোকটা, কি এমন বলেছে যে এত অ্যাটিটিউড দেখাতে হবে? যদিও উপকার একটা করে দিয়েই গেছে। কিছুক্ষণের মধ্যেই ক্যাব এসে উপস্থিত। তবে বাড়ি যখন পৌঁছলো তখন 12টা বেজে গেছে। রিনা সোনারপুরের মিশনপল্লী এলাকায় থাকলেও তাদের পরিবার বর্তমানে সেখানকার অন্যান্য বাসিন্দাদের মতো অভিজাত নয়। এক সময় অবশ্য এমনটা ছিল না। রিনার দাদু বেশ নামকরা মানুষ ছিলেন, তার ব্যবসা ছিল রমরমা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, রিনার জীবনে নেমে আসে অন্ধকার। সে অনেকদিন আগের কথা। রিনার বাবা, মা এবং দাদু একসঙ্গে বেনারসে কোনো একটা কাজে গিয়েছিলেন। ফেরার সময় ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। একটা রোড অ্যাক্সিডেন্টে তারা সবাই মারা যান। তখন অবশ্য রিনা মাত্র 22 বছরের যুবতী। তার প্রায় 60 বছর বয়সী ঠাকুমা আর রিনা দুজনে ছিল সোনারপুরের বাড়িতেই। এরপর থেকেই শুধু স্ট্রাগল আর স্ট্রাগল। ব্যবসা দেখাশোনার বা হাল ধরার মতো কেউ ছিল না। দাদুর পার্টনাররা ব্যবসার প্রায় সব কিছুই বেদখল করে নিল। পড়ে রইল শুধু দাদুর একটা দোকান আর এই বসত বাড়িটুকু। দোকানটা অবশ্য ভাড়ায় দেওয়া আছে। সেখান থেকে যা সামান্য টাকা পয়সা আসে তাতে রিনা আর তার ঠাকুমার সংসার কোনো মতে টেনে টুনে চলে যায়। রিনা আজও অবিবাহিতা। দেখতে দেখতে ওর বয়স 32। ওর নিজের বলে এখন আর এমন কেউ নেই যে তাকে বিয়ে কর বলে সাহসটুকু জোগাবে। আর আত্মীয় স্বজনদের কথা আর কি বলবো, তা তো আশা করি আপনারা জানেন। যদি রিনা ভুল করে কোনো সাহায্য চেয়ে বসে, তাই তারা একদম সেফ ডিস্টেন্স মেনটেন করে চলে ওর সঙ্গে। এদিকে ঠাকুমার দুটো চোখ প্রায় শেষ হয়ে এসেছে। চিকিৎসা চলছে দীর্ঘদিন, কিন্তু এই 70 বয়সে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা প্রায় কম। ইদানিং তার কথাবার্তাও জড়িয়ে যায়। কাজের জন্য একজন লোক রাখা আছে, সেই দেখাশোনা করে, আর বাকিটা রিনা নিজেই করে। দাদুর জমানো টাকা থেকেই ঠাকুমার চিকিৎসাটুকু চলছে। সে টাকাও প্রায় শেষের পথে।
রিনা ছোটখাটো একটা চাকরি করে টেলিকলারের। চাকরির প্রতিযোগিতা এখন তুঙ্গে। আজ সেখানেই এক কলিগের বার্থডে পার্টি ছিল। পার্টিটা হয়েছিল শহরের এক বেশ নামকরা রেস্তোরাঁয়। সেখানেই হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটল, যার কারণে কাউকে কিছু না বলে প্রায় দৌড়ে বেরিয়ে আসে রিনা, আর মন খারাপ করে একা দাঁড়িয়ে থাকে বাস স্টপেজে। আর সেখানেই ঘটনাচক্রে আলাপ সেই অদ্ভুত ভদ্রলোকের সঙ্গে। রাত প্রায় 1টা। ট্যাক্সি থেকে নেমে রিনা যখন নিঃশব্দে ঘরে ঢুকল, ঠাকুমা তখন ঘরের বিছানায় শুয়ে আবছা অন্ধকারে জেগে আছেন। রিনাকে দেখে ক্ষীণ এবং অস্পষ্ট স্বরে ডাকলেন। কাজের লোক শান্তি ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। কে 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 এলি? কে রে? আমি ঠাকুমা, আমি এসেছি। তুমি ঘুমিয়ে পড়ো। রেনু, রেনু এলি? এত দেরি কেন মা? একটু কাজ ছিল ঠাকুমা। আসলে পার্টিতে গিয়ে একটু দেরি হয়ে গেল। তুমি এত রাতে জেগে আছো কেন? চোখটা বন্ধ করো, ঘুমিয়ে পড়ো। ইদানিং ঠাকুমা সব কিছু ভুলে যায়, তাই অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করে। এখনো ঠিক তাই করলো। তোর মা কই রে? এখনো তো সন্ধ্যেটা দিল না। কি রে, তোর মা কই? মা নেই ঠাকুমা, মা বাবা কেউ বেঁচে নেই। কতবার বলবো বলো তো? ভুলে যাও সব কিছু। ঠাকুমা কয়েক সেকেন্ড চুপ থেকে ক্ষীণ কণ্ঠে আবারও বলে উঠল, কাল কাল আসবি? রিনা ধীরে ধীরে ঠাকুমার বিছানার পাশে বসল, মাথায় হাত বুলিয়ে বলল, হ্যাঁ ঠাম্মা, আমি তো তোমার কাছেই থাকি, এখানেই তো আছি। তুমি আর আমি। চোখ বন্ধ করো, দেখো আমাকে ঠিক দেখতে পাবে। এখন ঘুমো, অনেক রাত হয়ে গেছে তো। ঠাকুমা আস্তে করে রিনার হাত দুটো ধরলেন। খেয়েছিস তো? হ্যাঁ? রিনার চোখে জল এসে গেল। এত অসুস্থ মানুষটা, তবু কত চিন্তা। নিজের কষ্টগুলো গিলে ফেলল রিনা। তারপর বলল, না মানে হ্যাঁ হ্যাঁ খেয়ে এসেছি। তুমি চিন্তা করো না, তুমি ঘুমো। লক্ষ্মী ঠাকুমা আমার, ঘুমিয়ে পড়ো। ঠাকুমা এবার চোখ বন্ধ করলেন। রিনা স্বস্তির নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে ঠাকুমার পাশেই শুয়ে পড়ল। সারা দিনের ধকল, বার্থডে পার্টির ঘটনা এবং ট্যাক্সি স্টপেজের সেই অদ্ভুত আলাপের ক্লান্তি যেন তাকে গ্রাস করতে চাইছে। বিছানাটা টানছে যেন, কিন্তু না, শাড়ি ছেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তবেই তো ঘুম। উঠে পড়ল রিনা, এগিয়ে গেল বাথরুমের দিকে। বাস স্টপেজের সেই রাতের পর প্রায় 7টা দিন কেটে গেছে। যে যার নিজের কাজে ব্যস্ত। কে আর ক্ষণিকের অচেনা আলাপকে মনে রাখে? কিন্তু প্রফেসর রাজীব বিশ্বাসের ক্ষেত্রে গল্পটা একেবারেই আলাদা। সেই স্বল্প সময়ের সাক্ষাৎ তার জীবনটাকে যেন এক অদ্ভুত দোটানায় ফেলে দিয়েছে। আসলে সেদিন ওই কৃষ্ণকলি মহিলাটিকে একা বাস স্টপেজে ফেলে আসাটা তার প্রফেসর সুলভ বিবেককে বারবার খোঁচা দিচ্ছে। ঠিকঠাক বাড়ি পৌঁছলো ভদ্রমহিলা, কোনো সমস্যা হলো না, কিছুই জানতে পারেনি। এদিকে বিপদটা হলো অন্য জায়গায়। সেই মহিলার শীতল শান্ত মসৃণ গলার শব্দ আর কাজল কালো চোখ দুটো সব সময় প্রফেসরের চোখের সামনে ঘুরছে। রাতে ভালো করে ঘুম হচ্ছে না, দিনেও খিদে হচ্ছে না, এমনকি স্নান সেরে আয়নার দিকে তাকালেও মনে হচ্ছে
চোখ দুটো যেন আয়না দিয়ে তার দিকে স্থির হয়ে তাকিয়ে আছে। এই মরেছে, এই বুড়ো বয়সে কি কেলেঙ্কারি বলতো। রাজীব বিশ্বাস নিজেই নিজেকে ধমক দেয়। 40টা বসন্ত পেরিয়ে এসে এখন মনে রং লাগলো? প্রেম তো নয়, এ যেন একেবারে পাগলামি। বড় মুশকিল ব্যাপার। এই বয়সে তো প্রপোজও করা যাবে না। আর তাছাড়া চেনা নেই, জানা নেই, কোথায় থাকে, কি করে, কোনো আইডিয়াই নেই। শুধু এইটুকু মনে আছে, মহিলাটি সোনারপুরের মিশন পল্লীর বাসিন্দা। কিন্তু সোনারপুরের মিশন পল্লীর কোথায়? সেই বিশাল এলাকার কোন গলি, কোন মোড়? ব্যাস, সবকিছু ঘেঁটে গেল। সেই কালো শাড়ি আর ঘোমটার রহস্যময়ী নারী এখন তার স্বপ্নে নিত্য আসা যাওয়া করছে। আর প্রফেসর কেবলই সেই স্বপ্নের জালে হাবুডুবু খাচ্ছে। প্রফেসর রাজীব বিশ্বাস ভাবল, এ কি নিছকই কোনো ভুল, নাকি তার 41 বছরের জীবনের সবথেকে বড় টার্নিং পয়েন্ট? এই প্রশ্নের উত্তর কেবল জানে সেই রাত 11:30টার বাইপাসের সেই নিঃসঙ্গ বাস স্টপেজ। আজ ক্লাসেও প্রফেসর রাজীব বিশ্বাসের মন বসেনি। কোয়ান্টাম ফিজিক্সের কঠিন তত্ত্বের চেয়েও কঠিন হয়ে উঠেছে রিনার কাজল কালো চোখের রহস্য। বাড়িতে ফিরে প্রফেসর বুঝল, এই সময় তার একজন বন্ধু দরকার, যার কাছে মন খুলে সব কথা বলা যায়। বন্ধুদের কথা মনে হতেই খানিকটা হতাশ তো হলোই। সবাই যে যার নিজের কাজে ব্যস্ত। কেউ বা বিদেশের মোটা বেতনের চাকরিতে, কেউ বা শহরের হাই স্কুলের হেডমাস্টার। অনেক ভেবে চিনতে শেষমেশ নিজের ছোটবেলার এক বন্ধুকে ফোন করে বসল। সেখানে তো আর এক কাণ্ড। ফোন ধরতেই বন্ধু শুরু করলো তার 13 বছরের ছেলের লেখাপড়ার অত্যাচারে জর্জরিত জীবনের ফিরিস্তি। কিভাবে ছেলেকে দিনে 3 বার অর্গানিক সবজি খাওয়ানো হচ্ছে, তার উপর তার স্ত্রীর সবেতেই কিভাবে ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হচ্ছে। এই হারে গল্প শুরু হলো যে সেখানে রাজীব প্রেমে পড়েছে, এই কথাটুকু মুখ ফুটে বলতে প্রফেসর রাজীবের বড্ড লজ্জা করল। ছি ছি, যেখানে তার বন্ধু বান্ধবরা ছেলে পিলে তার সংসার নিয়ে ব্যস্ত, সেখানে এই 41 বছর বয়সে এসে নিজের প্রেমে পড়া নিয়ে আলোচনা করবে? ইম্পসিবল। অগত্যা ইনিয়ে বিনিয়ে এটা সেটা বলে ফোনটা কেটেই দিল প্রফেসর বিশ্বাস। এদিকে মনের যন্ত্রণা কারোর সঙ্গে শেয়ার না করলেই নয়। এ যেন বাতের ব্যথার মতো, কাউকে না বললে মুক্তি নেই। অনেক ভেবে চিনতে এবার তার খেয়াল হলো ভগ্নিপতি বিকাশের কথা। বোন শ্রেয়াকে ফোন করলে সে তো আনন্দে নাচবে, আর বিয়ে নিয়ে ডবল ডোজ দেওয়া শুরু করবে। কিন্তু এখনো সেই সময় আসেনি। কিন্তু বিকাশ বেশ চালাক চতুর ছেলে, নিজে প্রেম করে বিয়ে করেছে, অবশ্যই সাহায্য করতে পারবে। আরে দাদা, এত রাতে আপনি? সব ঠিক আছে তো? শ্রেয়া নিশ্চয়ই আমার নামে কিছু অভিযোগ করেছে। বিশ্বাস করুন দাদা, আমি আরে না না বিকাশ, সেরম কোনো ব্যাপার নয়। শ্রেয়া কিছু বলেনি। আমি বলছিলাম, তোমরা ভালো আছো তো? আসলে আমি তোমাকে একটা ওই জরুরি কথা বলার জন্য ফোনটা করলাম, জানো। জরুরি কথা? এত রাতে? অফিসের কোনো সমস্যা? হ্যাঁ বলুন দাদা। না না, ও সব নয়। এটা 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 কিভাবে বলি, এটা একটু অন্য রকম, মানে খুবই ব্যক্তিগত, বুঝলে। ব্যক্তিগত? আপনার ব্যক্তিগত জরুরি কথা? হ্যাঁ বলুন দাদা, আমি তো আছি। আর নিশ্চিন্তে বলুন, হ্যাঁ বলুন। আসলে বিকাশ,
গত 7 দিন ধরে আমার রাতের ঘুম চলে গেছে। দিনের বেলাও ভালো লাগছে না জানো। ও, তার মানে তো ইনসোমনিয়া। কালকে একটা ভালো ডক্টর দেখাতে হবে মনে হচ্ছে। আরে ধ্যার, না না, ইনসোমিয়া টিনসোমিয়া নয়। তুমি ডাক্তার? আরে শুধু ঘুম নয়, খিদেও পাচ্ছে না, পেটটাও কেমন গুড়গুড় করছে, টেনশন হচ্ছে, বমি বমি পাচ্ছে, গা ম্যাচ ম্যাচ করছে। উফ, শান্তি নেই, শান্তি নেই। তাহলে তো বোধহয় গ্যাস অম্বল। আচ্ছা, আপনি একটা কাজ করুন দাদা, সকাল সকাল গোটা জিরে জলে ফুটিয়ে গরম গরম খান দেখি। আর আপনার তো বোধহয় 40+ না? ব্লাড টেস্ট গুলো আর একবার করিয়ে নিন, প্রয়োজনে একটা ইসিজি। 40 শুনেই রাজীব তো ভয়ঙ্কর রেগে গেল। চরম বিরক্তি আর রাগ নিয়ে চিৎকার করে বলে উঠল, কি বললে? 40? তা কত 40 দেখেছো তুমি? এই শোনো, আমার বয়স মাত্র 41, বুঝলে? আর ওই কি যেন বললে, ওই গোটা ধনে জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর যা যা আছে ও সব ফুটিয়ে তুমি খাও। আমি যথেষ্ট ফিট। অন্তত অন্তত তোমার মতো এত বড় ভুঁড়ি নেই আমার। আর হ্যাঁ, ওসব গ্যাস অম্বল টম্বল নয়, এটা অন্য কিছু। আচ্ছা 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 আচ্ছা, বেশ বেশ, রাগ করবেন না, রাগ করবেন না। তাহলে অন্য কিছু মানে মানে নিশ্চয়ই কোনো ভাইরাল ফিভার নাকি? আরে ধর বাবা, ভাইরাল ফিভার? এই তুমি ডাক্তার নাকি? হ্যাঁ, তোমাকে না ফোন করাটাই আমার ভুল হয়েছে। আরে বাবা, আমি প্রফেসর রাজীব বিশ্বাস। আরে বাবা, আমি প্রেমে পড়েছি বিকাশ। প্রায় 10 সেকেন্ড চুপ করে থাকলো বিকাশ। তারপর হঠাৎ একটা দমফাটা হাসির শব্দ ভেসে এলো ফোনের ওপার থেকে। হাসতে হাসতে প্রায় শ্বাস বন্ধ হওয়ার জোগাড়। ও গড, ও গড, ও গড, দাদা আপনি আপনি সত্যি, আপনাকে কুর্নিশ দাদা, সত্যি দাদা, আপনি একেবারে ছক্কা মেরে দিয়েছেন দাদা। এই হাসছো কেন? আমি এদিকে চিন্তায় পড়েছি আর তুমি হাসছো? ছি 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 ছি, তোমার কাছে এটা আশা করিনি আমি। বিকাশ নিজেকে থামিয়ে দিয়ে জোরে শ্বাস নিয়ে তাড়াতাড়ি বলে ওঠে, সরি সরি দাদা, আই এম সরি, আই এম ভেরি সরি। সিরিয়াসলি বিশ্বাস করুন, আপনার মতো একজন ব্যক্তিত্বের জীবনে এমন রোমাঞ্চকর ঘটনা আমি শুধু নিজেকে সামলাতে পারিনি। আই এম রিয়েলি সরি, কিন্তু এখন আমি পুরোপুরি সিরিয়াস। হ্যাঁ, বলুন বলুন বলুন, কি করতে হবে? হ্যাঁ, এই তো, তুমি তো প্রেম করেছো, তাই তোমাকে ফোন করলাম। আমি জানি না কি করব। মেয়েটাকে না ওই একা ফেলে আসাটা আমার ঠিক হয়নি। ওকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, কে সেই ভাগ্যবতী? নাম? নাম? নাম তো জানি না, তবে বাড়িটা হচ্ছে ওই সোনারপুর মিশনপল্লী। বিকাশ আশ্বাস দিল খুঁজে বের করার। বিকাশের কথা মন দিয়ে শুনতে থাকলো রাজীব। বিকাশ যে নেহাতি ওর সঙ্গে মজা করছে, এই মুহূর্তে মাথায় সেসব কিছুই এলো না। বিকাশ ভালোই বুঝতে পারছে দাদা ভালোই ফেঁসেছেন। যাক, এবার তাহলে একটা হিললে হবে। এখনই শ্রেয়াকে কিছু জানানো যাবে না, সবটা ফাইনাল করে ওকে সারপ্রাইজ দেওয়া যাবে। হাসতে হাসতে ফোনটা কেটে দিল বিকাশ। বালিশটা আরও একবার ভালো করে জড়িয়ে নিয়ে বিছানায় শুয়ে পড়ল রাজীব। মনে হলো 41 আর এমন কি বয়স। বলিউড স্টারেরা তো হাসতে হাসতে এই বয়সে হিরো হয়, আর রাজীব যথেষ্ট স্মার্ট, একদম সুঠাম শরীর। হ্যাঁ, চুলে সামান্য পাক ধরেছে, তাতে কি হয়েছে? আজকাল তো ওই কি যেন বলে, সল্ট অ্যান্ড পেপার ফ্যাশনে ইন। চোখ বন্ধ করলো রাজীব। এখন না ঘুমোলে কাল সকাল 9টার ক্লাসটা নিশ্চয়ই মিস হয়ে যাবে। আরও 7টা দিন কেটে গেল। মোট অপেক্ষা এখন 14 দিনের।
ভগ্নিপতি বিকাশ কোনো খবর দিতে পারেনি। আসলে সোনারপুরের মতো এত বড় আবাসিক এলাকায় নাম ঠিকানা না জেনে শুধু ওই কাজল কালো চোখ আর সোনারপুর মিশন পল্লীর সূত্র ধরে কাউকে খুঁজে বের করা সত্যিই অসম্ভব। এদিকে প্রফেসর রাজীব বিশ্বাস ভেবেছিল সময়ের সঙ্গে সঙ্গে এই অযথা উদ্বিগ্নতা হয়তো কেটে যাবে, কিন্তু হলো ঠিক তার উল্টোটা। ইদানিং সে বড্ড বেশি খামখেয়ালি হয়ে উঠেছে। মাঝে মাঝে সে কলেজ ডুব দেয়, লেকের ধারে গিয়ে চুপচাপ বসে থাকে। কখনো আবার বাবার সেই পুরনো স্কুটারটা নিয়ে রাজপুর সোনারপুর এলাকায় চক্কর দিয়ে আসে, যদি এক ঝলক দেখা পায় তার সেই রহস্যময়। মানে মোটামুটি তার ভেতরে এখন ওই দেবদাস দেবদাস ভাব, আর বয়স 41 হলেও মনটা যেন সদ্য কৈশোরে পা দিয়েছে। সন্ধেবেলা বাড়ি ফিরেই রিনা সোজা ঠাকুমার ঘরের দিকে গেল। ঠাকুমার শরীরটা একদমই ভালো নেই, বিছানার পাশে বসলো। রিনার বড্ড চিন্তা। ঠিক সেই সময়ই কাজের লোক শান্তি এসে হাজির। হ্যাঁ রে শান্তি, ওঠেনি তো ঠাকুমা? মানে ঘুম ভাঙেনি তো? ইস, শরীরটাও। না গো দিদিমণি, সে তখন থেকেই তো ঘুমোচ্ছে। তবে শরীরটা ভালো নেই। তোমরা একটা ভালো ডাক্তারের ব্যবস্থা করো। আবার কি নতুন ডাক্তারের ব্যবস্থা করব বল? ভালো ডাক্তারই তো দেখাচ্ছি। ওহ, শোনো না গো দিদি, আবার সেই ওই প্রমোটার আবার তো এসেছিল। সবে জলের বোতল থেকে জলটা গলায় ঢালছিল রিনা। হঠাৎ শান্তির কথা শুনেই তীক্ষ্ণ দৃষ্টিতে শান্তির দিকে তাকালো। বিরক্তি একেবারে চরমে উঠল। আবার কতবার বলেছি এই বাড়িতে কোনো দিন ফ্ল্যাট হবে না, তাও আসছে। তা জানি না, আজ বলছিল এই বাড়িটা নাকি খুব পুরনো হয়ে গেছে, এখানে ফ্ল্যাট করে দেওয়াই ভালো। ঠাকুমাকে আজকে আবার বলছিল, আমি তো শুনলুম। একখান ভালো ছেলে আছে, আপনি বিয়ে দেবেন কি না? আপনার নাতনির একদম উপযুক্ত পাত্র। ছেলে নাকি প্রফেসর। আমার বিয়ে নিয়ে প্রমোটারের এত চিন্তা কিসের? বারবার ঠাকুমাকে এসব বলতে আসছে কেন? দিদিমণি, এত ভালো সম্বন্ধ, তুমি কিন্তু একটু ভেবে দেখতে পারো। এবার তুই শেখাবি কি ভালো আর কি মন্দ? তুই ওদের হয়ে কথা বলছিস কেন? ওদের সঙ্গে তোর আবার কোনো শার্ট আছে নাকি? তোর সাহস তো মন্দ নয়। শান্তি জিভ কেটে ঠিক করে হাসলো, তারপর বলল, না গো দিদিমণি, আমি তো শুধু চাই তোমরা একটু ভালো থাকো। আমি তো বলেই দিয়েছি কোনো দিন বিয়ে করবই না, আর করলেও কোনো বড় লোককে তো করবই না। শোন শান্তি, এই বড় লোকদের অর্থের অহংকার না খুব। ওরা ভাবে টাকা দিয়ে সব কিছু কেনা যায়। ঠিক ওই প্রমোটার শর্মা যেমন ভাবে এই বাড়িটাকে টাকা দিলেই কিনে নেওয়া যাবে, ঠিক তেমন। শোন, ওরা যদি এবার আসে না, পরিষ্কার বলে দিবি এই পৃথিবীতে সবকিছু টাকা দিয়ে কেনা গেলেও রিনাকে কেনা যাবে না, বুঝলি? আচ্ছা দিদিমণি, এলে বলে দেব। তুমি শান্ত হও। তুমি কি চা খাবে? একটু চা করে এনে দি। না, চা আমার লাগবে না। তুই আয়, ঠাকুমার কাছে একটু বস, আমি ফ্রেশ হয়ে আসি। মাথাটা প্রচন্ড গরম হয়ে গেছে রিনার। এক্ষুনি জল না ঢাললে চলছে না। এদিকে কাল আবার রবিবার, যেতে হবে আই হসপিটালে। ঠাকুমার রিপোর্টগুলো একবার ডাক্তারকে দেখাতে হবে, সেই সঙ্গে কিছু ওষুধপত্রও নিয়ে আসতে হবে। কিছুদিন হলো মাথাটা ভীষণ যন্ত্রণা হচ্ছে। বইয়ের ছোট ছোট অক্ষর ভালো করে দেখতেই পাচ্ছে না, চোখের পাওয়ারের গন্ডগোল। তাই গড়িয়ার কাছাকাছি বেশ নাম করা একটা আই হসপিটালে চোখ দেখাতে এসেছে প্রফেসর রাজীব বিশ্বাস। এই মুহূর্তে ওয়েটিং জোনে বসে আছে। চোখে আই ড্রপ দেওয়া হয়েছে, তাই চোখ দুটো একটু বন্ধ করে রেখেছে, একটু আরাম পাচ্ছে। ঠিক সেই সময়ে তার বন্ধ চোখের সামনে দিয়ে কেউ একজন হেঁটে গেল।
আর তার সঙ্গে সঙ্গে নাকে যেন ভেসে এলো মিষ্টি সেই ছাতিম ফুলের গন্ধটা। সঙ্গে সঙ্গেই চেনা গন্ধের পেছনে ভেসে এলো মিষ্টি কণ্ঠস্বরটাও। তবে এবার রাজীবকে উদ্দেশ্য করে নয়, অন্য কারোর সঙ্গে কথা বলছে। হ্যাঁ হ্যাঁ, ঠাকুমার ওষুধগুলো তো কেনাই হলো না, তুই আর একটু থাক, আমি আসছি। ও, এত তাড়া দিস না তো। চমকে উঠল প্রফেসর বিশ্বাস। হ্যাঁ, এই তো সেই। চোখ খুললেও তো বৃথাই, কারণ ড্রপের প্রভাবে দৃষ্টি তখনও ঝাপসা। তবুও স্পষ্ট বুঝল এ গন্ধ, এ স্বর, এ আর কেউ নয়, এ তার সেই রহস্যময়ী ছাতিম ফুলের গন্ধ। আর রিনার কণ্ঠস্বর রাজীবের বাঁ দিকে যেন সরে গেল মনে হলো। এদিকে ঝাপসা চোখে সেই কণ্ঠস্বরকে উদ্দেশ্য করে হাঁটতে শুরু করলো রাজীব। হাঁটা কম, দৌড়ানো বেশি বলা যেতে পারে। চোখে ঠিকঠাক ঠাউর হচ্ছে না কিছুই, অন্ধের মতো এগিয়ে চলেছে সামনের দিকে। হঠাৎ করে কারোর সঙ্গে একটা জোর ধাক্কা, আর সঙ্গে সঙ্গে ভেসে এলো একটা কণ্ঠস্বর। সাবধানে সাবধানে। অন্ধ নাকি, চোখে দেখতে পান না? কথাটা বলেই রিনা দ্রুত নিজেকে সামলে নিল। জায়গাটা তো আই হসপিটাল, অন্ধ মানুষ হলেও তো হতে পারে। তাড়াতাড়ি নিজেকে সংশোধন করে নিয়ে বলল, সরি, আমি আসলে। প্রফেসর রাজীবের মুখে তখন একটা চওড়া হাসি। এ তো মেঘ না চাইতেই জল। ঝাপসা চোখে সেই রহস্যময়ীর উপস্থিতি ঠিক কোন জায়গাটায় ঠাউর করতে না পেরে খানিকটা বাম দিকে তাকিয়ে কথাটা বলে উঠল, কেমন আছেন ম্যাডাম? চিনতে পারছেন? রিনা এবার ভদ্রলোককে ভালো করে দেখার চেষ্টা করল। লম্বা, ফর্সা, কোঁকড়ানো চুলের ভদ্রলোক, দেখতে বেশ হ্যান্ডসাম। জামা কাপড়ও পরিষ্কার পরিচ্ছন্ন। মাথায় একটু জোর দিতেই মনে পড়ে গেল রিনার। আরে আপনি তো সেই বাস স্ট্যান্ডের। হ্যাঁ নমস্কার, আমি সেই রাতের বেলা ওই ক্যাব বুক করে দিলাম। হ্যাঁ মনে পড়েছে, কিন্তু এই কদিনের মধ্যেই আপনার এভাবে চোখ দুটো কি করে? হ্যাঁ, আসলে কদিন ধরেই না খুব মাথাটা যন্ত্রণা করছিল, তাই একটু চোখ দেখাতে এলাম আর কি। রিনা এবার নিজের ভুল বুঝতে পারল, তাড়াতাড়ি বলে উঠল, ওহো, আমি আসলে ভেবেছিলাম আপনি বোধহয় দৃষ্টিহীন কোনো মানুষ, তাই। ওই ঠিক আমি যেরকম ভেবেছিলাম সেদিন আপনি আত্মহত্যা করতে যাচ্ছেন তেমনই, তাই না? সেই হাসি যেন রাজীবের কানে মধুর মতো ঠেকল। ঠিক তাই, মিসআন্ডারস্ট্যান্ডিং। কিন্তু আপনি এইভাবে চোখে ড্রপ নিয়ে এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিলেন? না আমি তো আপনাকে ফলো কর। মুখ ফসকে প্রায় সত্যি কথাটা বলেই ফেলছিল রাজীব। কোনো ক্রমে নিজেকে সামলে নিল। না আসলে ওই আমি তো একটু ওই জল খেতে যাচ্ছিলাম, সঙ্গে জল নেই, সেজন্যই। ও, এই ব্যাপার। আপনি আমার সঙ্গে আসুন না, ওইখানটায় বসবো, আমার কাছে জল আছে। আসুন। ধীরে ধীরে সেই রহস্যময়ীর সঙ্গে এগিয়ে গেল রাজীব। তুলনামূলক একটা ফাঁকা বেঞ্চে গিয়ে বসলো দুজন। এই নিন জল। ধন্যবাদ। আপনিও নিশ্চয়ই কোনো কাজের জন্যই এসেছিলেন। বাই দ্য ওয়ে, আমি রাজীব বিশ্বাস। হ্যাঁ, আমি আসলে আমার ঠাকুমা খুব অসুস্থ, তো ওই চোখের রিপোর্টগুলো দেখিয়ে ওষুধগুলো নেওয়ার জন্য এসেছিলাম। আসলে ঠাকুমা প্রায় চোখে দেখতেই পান না আর কি। আমার নাম রিনা চৌধুরী। ও আচ্ছা, অনেকক্ষণ এসেছেন নাকি? বাড়ি ফিরতে হবে আপনার তো? বাড়ি তো আবার সেই সোনারপুর মিশন পল্লী, তাই না?
বাবা, আপনার এখনো মনে আছে? হ্যাঁ, মনে আবার থাকবে না? তবে আমার কিন্তু আপনাকে সরি বলা উচিত। হেমা, সরি কেন? আসলে সেদিন আপনাকে একা ফেলে আসাটা বোধহয় ঠিক হয়নি। আর বলবেন না, আমার যে কি হয় না, হঠাৎ করে এসব ভুলভাল কাজ করে ফেলি। না না, আমি কিছু মনে করিনি। রাতের বেলা অচেনা একজন মহিলা, আপনি বিশ্বাস করবেনই বা কি করে। ব্যাগপত্র গুছিয়ে উঠে পড়ল রিনা। বাড়ি ফিরতে হবে। আজকে কিছুতেই শান্তি ঠাকুমার কাছে বেশিক্ষণ থাকতে চাইছে না। রবিবার বলে কথা, রবিবার যে তার ছুটির দিন। উঠি তাহলে, আবার দেখা হবে। এমা এমা, এখনই উঠছেন? আসলে আমার তো... একেবারে অস্থির হয়ে উঠল রাজীব। আরে বাবা, এখনো তো ঠিকঠাক করে কথাই বলা হলো না, এত তাড়াতাড়ি উঠে গেলে চলে? তার উপর ঝাপসা চোখে স্পষ্ট করে দেখতেও তো পেল না রহস্যময়কে। আর ফোন নাম্বার, সেটা... হিমা, আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? আমি তো আসলে 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 আমার ফোনে না একদম ব্যালেন্স নেই। মানে রিচার্জটা শেষ হয়ে গেছে, করা হয়নি। বলছিলাম, আপনার ফোনটা যদি একবার দিতেন, মানে বাড়িতে ফোন করতাম। আসলে এই ঝাপসা চোখে রাস্তা দিয়ে কি করে বাড়ি যাব বলুন তো? একটু অদ্ভুত লাগলো রিনার। একটু পাগলাটে বোধ হয় লোকটা। যদিও এখন এত ভাবার সময় নেই। তাড়াতাড়ি ফোনটা বের করে এগিয়ে দিল রাজীবের দিকে। সাহায্য করাই যায়, কারণ সেদিন রাতে উনিও একটা উপকার করেছিলেন, ক্যাব বুক করে। থ্যাংক ইউ, বড্ড বড় উপকার করলেন। দাঁড়ান, আমি একটু ফোনটা করে নিই। হ্যাঁ, 983। ফোনটা হাতে নিয়ে নাম্বার ডায়াল করতে গিয়ে মনে হলো বোনের নাম্বার ছাড়া তো কারোর নাম্বার মুখস্থ নেই। অগত্যা বোনের নাম্বারটাই ডায়াল করতে হলো। হ্যালো, হ্যাঁ পুচকি, আমি দাদা বলছি। দাদা, তুই এটা আবার কার নাম্বার থেকে কল করেছিস? আরে বাবা, ওসব পরে বলছি। বিকাশ আছে আশেপাশে? দে তো একবার। হ্যাঁ, এই তো। বিকাশকে ফোনটা এগিয়ে দিল শ্রেয়া। হ্যালো, হ্যাঁ দাদা বলুন। বিকাশ, আমি ওই হসপিটালে এসেছি ডাক্তার দেখাতে। ওই যে আমার ওই গ্যাস অম্বলের প্রবলেমটা হচ্ছিল। আরে ঘুম হচ্ছিল না, খিদে হচ্ছিল না, তোমায় বললাম না, ওই ব্যাপারটায় আর চোখ দেখাতেও এসেছি একটু আর কি। বিকাশ প্রথমে কিছু বুঝতে পারল না, ধীরে ধীরে আন্দাজ করে নিল নিশ্চয়ই সেই অপরিচিতার সঙ্গে দেখা হয়ে গেছে দাদার। হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। আপনি ওখানেই থাকুন, আমি আসছি। আরে আসার কোনো দরকার নেই, শুধু একটু আমায় পাঠিয়ে দাও, এটা তাহলেই হবে। কি পাঠিয়ে দাও বুঝতে একটু সময় লাগলো বিকাশের। তারপর বুঝলো এটা নিশ্চয়ই ওই ভদ্র মহিলার নাম্বার। এক্ষুনি পাঠাচ্ছি দাদা। ফোনটা রেখে হাসি মুখে রিনার দিকে ফোনটা এগিয়ে দিল রাজীব। এতক্ষণ রাজীবের কথা হাঁ করে শুনছিল রিনা। লোকটা সত্যি পাগল। গ্যাস অম্বলের জন্য কেউ চোখ দেখাতে আসে? না বাবা, বেশিক্ষণ এর সঙ্গে কথা না বলাই ভালো। আমি আসছি। হ্যাঁ, বাই। হ্যাঁ, আসুন, আবার দেখা হবে। হ্যাঁ, আসছি। সাবধানে যাবেন। হ্যাঁ, বাই। বাই, সি ইউ। হ্যাঁ, আপনি চোখ দেখিয়ে নিন। আসি। হ্যাঁ, বাই, টাটা, সি ইউ, বাই। হ্যাঁ, বাই। যতক্ষণ রিনাকে দেখা গেল ততক্ষণ প্রফেসর বিশ্বাস একটা হাত তুলে তাকে বিদায় জানাতে থাকলো। সেই সন্ধে থেকে হাতে মোবাইল ফোনটা নিয়ে পায়চারি করছে রাজীব। ঘরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত। বারবার ভাবছে ফোন করবে, কিন্তু মনে হাজারো প্রশ্ন এসে ঘিরে ধরছে। কি মনে করবে? যদি ভুল বোঝে, যদি বিরক্ত হয়, এমনও হাজার কত কি।
কিন্তু কলটা তো করতেই হবে, না হলে মন যে মানতে চাইছে না। অবশেষে 3 লিটার জল আর ওই 5-6 বাথরুমে চক্কর দেওয়ার পর বিছানায় মাঝ রাতে থিতু হয়ে বসে কলটা করলো রাজীব। বেশ কিছুক্ষণ রিং হয়ে যাওয়ার পর ফোনটা রিসিভ হলো। হ্যালো। ঘুমিয়ে গিয়েছিল রিনা। হঠাৎ ফোনটা বাজছে দেখে একটু অবাক হলো, রিসিভ করলো। যতটা স্বাভাবিকভাবে কথা বলা যায় চেষ্টা করলো রাজীব, কিন্তু হলো ঠিক উল্টোটা। একটা অদ্ভুত আওয়াজ বেরোলো প্রথমে গলা দিয়ে, তারপর একটার পর একটা কথা জড়িয়ে গিয়ে আটকে পেঁচিয়ে সে একটা বীভৎস কাণ্ড। হ্যালো, আমি রাজীব বলছি। কি বলছেন? আশ্চর্য তো! আরে পরিষ্কার করে কথা বলুন। লম্বা একটা শ্বাস নিল রাজীব। বুকের কাছে বাঁ হাতটা চেপে ধরে একবার ঢোক গিলে ঠান্ডা মাথায় কথা বলতে শুরু করলো। আমি রাজীব বিশ্বাস বলছি। মানে সেই ওই যে আজ দুপুরে হাসপাতালে আপনার সঙ্গে ধাক্কাধাক্কি হলো, আর আর সেদিন রাস্তায়। ও হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। এত রাতে ফোন করলেন, সব ঠিক আছে তো? মানে চোখটা কেমন? হ্যাঁ, চোখ তো এখন একদম ভালো, ধন্যবাদ। আসলে ফোনটা করলাম আপনাকে একটা ধন্যবাদ জানাতে। ধন্যবাদ? ওহো, জলের জন্য? ও তো সামান্য। সামান্য নয়। আজ আপনার সঙ্গে কথা বলে মনটা শান্ত হলো রিনা। বেশ কিছুদিন ধরে একটা খচখচানি ছিল। আপনাকে ওই একা ফেলে এসেছিলাম বাইপাসে, তাই। আর এখন আবার শুনলাম আপনার ঠাকুমার শরীরটা ভালো নেই, একটু মন খারাপ হলো, তাই কলটা করলাম। আশা করি উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। রিনার মনটা একটু নরম হলো। খোঁজ খবর নেওয়ার তো কেউ নেই, তবু অচেনা একজন মানুষ ওর খোঁজ নিচ্ছে। ধন্যবাদ রাজীব বাবু। হ্যাঁ, শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না ঠাকুমার। এক কাজ করুন, ভালো করে ডাক্তার দেখান। আমাকে বলবেন যদি কোনো প্রয়োজন পড়ে। আমি আসলে মানুষের বিপদে পাশে দাঁড়াতে খুব ভালোবাসি। রাজীবের কথাগুলো কেমন যেন অদ্ভুত লাগলো রিনার। তারপর মনে হলো শুধু শুধু বেশি ভাবছে, হয়তো ভদ্রলোক সত্যিই পরোপকারী। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই আপনাকে জানাবো। এবার কিছুক্ষণের জন্য চুপ করে গেল রাজীব। এরপর কি বলা উচিত খুঁজে পাচ্ছে না। অবশেষে বলল, তা আপনার বাড়িতে কে কে আছেন, আর আপনি কি করেন? আমি আর ঠাকুমা, আমরা দুজনই থাকি। মা বাবা অনেকদিন আগেই চলে গেছেন। এই মিশন পল্লীর এখানেই একটা বাড়িতে থাকি, মানে আমাদের নিজেদেরই বাড়ি। আচ্ছা আচ্ছা, আসলে আমার মিশন পল্লীর ওদিকটা কোনোদিন সেভাবে যাওয়া হয়নি। শুনেছি বেশ সুন্দর, তাই না? সুন্দর কিনা জানি না, ওই আর 5টা জায়গার মতোই। তবে আসেননি যখন, একদিন আসবেন না। আমি আসলে ছোট্ট একটা চাকরি করি, খুবই সামান্য। প্রতিদিন বাড়িতে থাকি না, রবিবার থাকি। ও আচ্ছা আচ্ছা, আমিও ওই একটা প্রাইভেট ভূগোল পড়াই, রবিবার তো আমারও ছুটি। নিজের পরিচয়টা চেপে গেল রাজীব। কলেজের প্রফেসর, পিএইচডি করছে, এসব বললে যদি ধরে ফেলে ওর বয়সটা, তারপর যদি আর কথা না বলে, তাই সবটা জানালো না। যাক যাক যাক, এখন আর আপনার বেশি সময় নষ্ট করব না। ইস, কত রাত হয়ে গেছে, আপনার নিশ্চয়ই বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, আপনিও ভালো করে ঘুমুন। আচ্ছা, ওই কাল যদি একবার আপনার কাছে জানতে চাই যে আপনার ঠাকুমা কেমন আছেন, মানে শুধু এই খবরটা জানার জন্য একবার যদি ফোন করি, আপনি কি কিছু মনে করবেন? রিনা এক মুহূর্ত চুপ করে রইল। কি বলবে বুঝতে পারল না।
এদিকে রাজীব তো এই কিছুক্ষণের মধ্যেই ৩৩ কোটি দেবদেবীর সবাইকে মোটামুটি ডেকে ফেলেছে। ঠিক আছে, কল করে জানতেই পারেন। শুভরাত্রি রাজীব বাবু। শুভরাত্রি রিনা। রাজীব ফোন রেখে দিল। এখন আর অস্থিরতা নেই, কেবল একটা মৃদু রোমাঞ্চ। কাল আবার কথা হবে। এখন এই কথা ভেবেই পেটের ভেতরটা কেমন যেন করছে। কিন্তু কাল ফোন করার আগে ভেবে রাখতে হবে কি নিয়ে কথা বলা যায়, না হলে কেমন যেন একটু অকওয়ার্ড হয়ে যাচ্ছে ব্যাপারটা। দেখতে দেখতে কেটে গেছে প্রায় দিন ১৫। মাঝে মাঝেই এখন কথা হয় রিনা ও রাজীবের। ওরা দুজন এখন অনেক স্বাভাবিক। রাজীব তো ভেবেই নিয়েছে খুব তাড়াতাড়ি প্রপোজ করবে রিনাকে। এদিকে রিনাও কাজের ফাঁকে মাঝে মাঝেই ভাবে রাজীবের কথা। প্রথমে ভেবেছিল লোকটা বোধহয় পাগলাটে, কিন্তু ধীরে ধীরে মন বলছে ভদ্রলোক ভীষণই ভালো, সহজ সরল। আসলে উনিও তো বাড়িতে একাই থাকেন, সেরকম বন্ধু বান্ধব নেই, একদম রিনার মতো। তাই হয়তো রিনার সঙ্গে ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে উঠেছে। নিজেকে আর বাধা দেয়নি রিনা। বন্ধু বান্ধব ওর সেরকম নেই। এখন এমন একজন যদি পাশে থাকে, আপত্তি কোথায়? আজকাল সারাদিন প্রফেসর রাজীব বিশ্বাসের কেবলই অস্থিরতায় কাটে গোটা দিনটা। কখন রাত হবে আর কখন সে ফোন করবে রিনাকে, সেই চিন্তায় বিভোর থাকে। শেষে ওই রাত 9:30 নাগাদ রাজীব কল করেই ফেলে, কিন্তু ফোন ধরতেই বুঝতে পারে সেদিন রিনা ম্যাডামের মেজাজটা একটু বিগড়ে আছে। হ্যালো রিনা, কেমন আছো? ভালো নেই রাজীব বাবু, একদম ভালো নেই। মেজাজটা ভয়ানক খিঁচড়ে আছে। কি হয়েছে বলো তো? মানে তোমার গলা শুনে মনে হচ্ছে নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল। আর বলবেন না, সেই শর্মা নামে প্রমোটারটার কথা বলেছিলাম না, আবার এসেছিল আজ। পিছু ছাড়তেই চায় না, বারবার আসে আর বিরক্ত করে। জানেন তো আজ আবার কি সব বলেছে, আমার বিয়ে কেন হচ্ছে না, কবে করব, এই সব। আর কোথা থেকে এক কাঠি উপরে উঠে গেছে। আজকে একটা বড়লোক ছেলে সম্বন্ধ নিয়ে এসেছে। কোথাকার নাকি কোন কলেজের বাবা কি সব প্রফেসর, বিরাট নাকি টাকা পয়সা। প্রফেসর রাজীবের বুকের ভেতরটা কেঁপে উঠল। একে বিয়ের সম্বন্ধ, তার উপর কম্পিটিশন অন্য একটা প্রফেসর। ওহো, আরে কি হলো, বিষম লাগলো নাকি? না ঠিক আছি, আই এম অ্যাবসলিউটলি ওকে। ও আচ্ছা, তাহলে তো ভালোই হলো। প্রফেসর যখন, টাকা পয়সাও আছে যখন। টাকা পয়সা সবকিছু নয় রাজীব বাবু। আমি বড় লোকদের একদম বিশ্বাস করি না। বড় লোকদের অর্থের অহংকার খুব। ওরা ভাবে টাকা পয়সা দিয়ে সবকিছু কেনা যায়। কিন্তু রিনা দেখো, কেউ তো আর ইচ্ছে করে বড় লোক হয় না, না মানে বাই চান্স ধরো জন্মগত কেউ বড় লোক, বা হঠাৎ করে লেখাপড়া শিখে বড় চাকরি বাকরি পেয়ে টাকা পয়সা হয়েছে, এতে অন্যায় কি আছে বলো তো? মানে সে তো আর ইচ্ছে করে বড় লোক হতে চায়নি, ওই কোনো কারণে হয়ে গেছে। কে কোথায় জন্মাবে, কি পরিচয় পাবে, এটা তো আর কারোর হাতে থাকে না, তাই না? ও, তার মানে আপনিও বড় লোকদের খুব পছন্দ করেন, তাই তো? সে করতেই পারেন, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু একটা কথা, গাড়ি বাড়িওয়ালা মানুষরা না সবসময় গরিব মানুষদের নিচু চোখে দেখে। এটুকু আপনি নিশ্চয়ই মেনে নেবেন। এই যেমন আপনি স্কুটার নিয়ে যখন রাস্তায় বেরোন, 4 চাকা করে যারা যায় তারা কি আপনাকে একটু বাঁকা চোখে, নিচু চোখে দেখে না? সত্যি করে বলুন তো। এই যখন আপনি বাজার করতে যান আর সেই সময় কোনো বড় লোক, মানে কোনো টাকা পয়সাওয়ালা লোক আসে, তখন কি লোকজন তাকে বেশি গুরুত্ব দেয় না? নাকি আপনাকে বাদ দিয়ে তাকেই গুছিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়ে না সবাই? হ্যাঁ মানছি, টাকা পয়সা জীবন ধারণের জন্য প্রয়োজন, কিন্তু টাকা পয়সার অহংকার খুবই খারাপ, যা ধনী ব্যক্তিদের মধ্যে একদম কমন। তাই আমি বড় লোকদের পছন্দ করি না। রাজীব কথাগুলো শুনতে শুনতে প্রায় হাঁটু মুড়ে বসে পড়ল। তার কান্না পাচ্ছে, কি বলবে বুঝতে পারছে না। বিষয় আশয় ওদের কিছু কম নেই,
কলকাতাতে দুটো পৈতৃক বাড়ি, একটা ফ্ল্যাট, তার উপর গ্রামে বাড়ি, জমি জমা, ওর বড় চাকরি, বাবা ব্যাংকে চাকরি করতেন, সেসব টাকা পয়সা, বাড়িতে 4 চাকা গাড়ি, ঘরে ঘরে এসি, সব কিছুই তো আছে। তাই ওকে কোনো অংশেই গরিব বলা চলে না। এখন বারবার মনে হচ্ছে গরিব হলেই বোধহয় ভালো হতো। ইচ্ছে করছে সব কিছুতে কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে দিতে, তাতে অন্তত রিনাকে পাওয়ার রাস্তায় আর কোনো বাধা থাকবে না। যা কিছু তার প্রাচুর্যের প্রতীক, সেগুলোকে ত্যাগ করতে রাজি। সেরকম হলে চাকরিটাই না হয় ছেড়ে দেবে, প্রাইভেট পড়াবে। তারপরেই মনে হলো, ছি, এসব কি ভাবছে? কত কষ্ট করে আজকে নিজের পায়ে দাঁড়িয়েছে, শুধুমাত্র এই কারণে চাকরি ছাড়বে? না, তার চেয়ে বরং রিনাকে বোঝাবে। কিন্তু আজ আর কথা বাড়ালো না। রিনার রাগের সামনে তার যুক্তি আজ টিকবে না। রিনা, আমি দুঃখিত। আমি 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 পরে কথা বলছি, কেমন? এখন আমি একটু ব্যস্ত হয়ে পড়ব। শুভরাত্রি। ঠিক আছে, গুড নাইট। রাজীব দ্রুত ফোনটা রেখে দিল। ধনী হওয়ার অভিশাপ তাকে আজ প্রথমবার গভীর সংকটে ফেলল। কেলেঙ্কারির কাণ্ড তো। তাহলে এখন বলছিস যে রাজীব বড়লোক হওয়ার কারণে রিনার থেকে প্রত্যাখ্যাত হতে পারে, তাই তো? হতেই পারে, কারণ রিনা তো একেবারেই বড় লোকদের সহ্য করতে পারে না। তাহলে ওদের প্রেমটা জমবে কিভাবে? প্রেম জমবে কে বলল? প্রেম তো মনে হচ্ছে ঘেঁটেই যাবে। এই কেলেঙ্কারি, তার মানে কি এখানে শেষ গল্পটা? না, শেষ তো নয়, পরের পর্ব আসছে। পরের পর্ব আসছে? হ্যাঁ। আচ্ছা, তার মানে নিশ্চয়ই আবার পরের মঙ্গলবার। একদম। টাইমটা দুপুর 3:30। নিশ্চয়ই। ঠিক আছে, তাহলে আজকে এই আমার তুমি প্রথম পর্ব এ পর্যন্তই নাকি? দ্বিতীয় পর্ব আসছে আগামী মঙ্গলবার ঠিক দুপুর 3:30। আর তার সঙ্গে অবশ্যই আগামী শুক্রবার আসছে ধারাবাহিক গল্পের তৃতীয় পর্ব, প্রতিশ্রুতি। তৃতীয় পর্ব রাত্রি 8টায়। রাত্রি 8টায়। বেশ, তাহলে আজকের গল্প যদি ভালো লেগে থাকে কি করতে হবে জানা আছে তো? একদম, লাইক করতে হবে গল্পটাকে, কমেন্ট করতে হবে, আর অবশ্যই শেয়ার করতে হবে। এবং আমাদের চ্যানেলটা যারা নতুন তাদেরকে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। কেউ সাবস্ক্রাইব করে না রে। হ্যাঁ, কেন বলতো? খুব কষ্ট সাবস্ক্রাইব করতে। আঙুলে ব্যথা। আচ্ছা, বাতের। যাই হোক, আচ্ছা, আর একটা কথা মনে করিয়ে দিই, আমাদের কিন্তু আরও একটা চ্যানেল আছে। হ্যাঁ, ভূতের গল্পের চ্যানেল। ওই ভয়টয় দেখাতে পারি কিনা জানি না, আজকাল ভূতের সঙ্গে রহস্য রোমাঞ্চ গল্প নিয়ে ওখানে হাজির হচ্ছি। আর হ্যাঁ, ওই রোমাঞ্চ গল্পগুলো না পৃথিবীর নানান অজানা সত্য ঘটনা অবলম্বনে লিখছি, চাইলে একবার শুনে দেখুন না। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, তাই তো? ডেসক্রিপশনে তাহলে চ্যানেলের লিঙ্কটা দিয়ে দে। বেশ, দিয়ে রাখলাম। তাহলে আর কি, আজ আপাতত গত পর্বে যে 10 জন সঠিক উত্তর দিয়েছিল তাদের নামগুলো একটু চটপট ঘোষণা করে দিই। হ্যাঁ। তারা হলেন রিয়া দাস, ঝর্ণা খাতুন, প্রীতম কর্মকার, সাগর ভৌমিক, মাসুমা আক্তার, সীমা সরকার, মোহিনী ভট্টাচার্য, রণজিৎ জানা, অস্মিতা সরকার, অরুণিমা সেন, প্রিয়া ঘোড়াই, ঈশানী ঘোষ, বেদাশ্রী চন্দ, পায়েল খাটিয়াল দাস, রিপসিতা মালিক সহ অনেকেই। আচ্ছা, এবার তুই এক কাজ কর, চটপট আজকের পর্বের প্রশ্নটা সেরে ফেল। হ্যাঁ, আজকের পর্বের প্রশ্ন কি করবি? সহজ প্রশ্ন। আজকের পর্বের প্রশ্ন হলো, আমাদের যে নায়িকা মানে রিনার বাড়িটা কোথায় ছিল? এই আমি বলে দেবো? বলে দিলেও তো তোর নাম বলবো না। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে বরং আপনারাই বলুন। প্রতি পর্বের মতো প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করবে এই অন্তরা, আমি নয়, কেমন? আমি ঘোষণা করব। বেশ, তাহলে চটপট এত সোজা প্রশ্ন যখন পেয়েছেন, কমেন্ট বক্সে যান, টাইপ করে ফেলুন সঠিক উত্তর। তাহলে আজ এ পর্যন্তই, বিদায় জানাতেই হচ্ছে। ভালো থাকবেন সকলে। ভালোবাসার মরশুমের পাশাপাশি ভূত চর্চাকেও সঙ্গে রাখবেন। আসি তাহলে, টাটা, বাই বাই।